হ্যালো এভরিওয়ান, আমরা প্রত্যেকে দেখেছি যে কোনো ফাঁকা জায়গাতে বা বাড়ির ছাদে একটা প্লেট বসানো আছে, যেটাকে আমরা বলি সোলার প্যানেল। তার উপর যখনই সূর্যালোক পড়ে সে ইলেকট্রিসিটি তৈরি করে। কখনো ভেবে দেখেছেন যে সোলার প্যানেলে কী এমন আছে যে ওর উপর সূর্যালোক পড়লেই সে সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে কনভার্ট করে দিচ্ছে? আজ আমরা এটাই জানব যে কিভাবে সোলার প্যানেল সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। দেখুন, তড়িৎ প্রবাহের জন্য কি দরকার? যেটা দরকার সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। এবং শুধু ফ্রি ইলেকট্রন হলে হবে না, তাকে একটা নির্দিষ্ট দিকে কী করতে হবে? মুভ করাতে হবে, একটা নির্দিষ্ট দিকে ফ্লো করাতে হবে, তাহলেই তড়িৎ প্রবাহ হবে। এবার এই পুরো কাজটা কে করে? না, সোলার প্যানেলে থাকে ফটোভোল্টিক সেল। ওই ফটোভোল্টিক সেল সূর্যালোককে কাজে লাগিয়ে ফ্রি ইলেকট্রনও তৈরি করে এবং তাকে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত করে আমাদেরকে ইলেকট্রিসিটি জেনারেট করে দেয়। এবার আমরা জানবো যে ফটোভোল্টিক সেল কিভাবে তৈরি করা হয়। কারণ ফটোভোল্টিক সেলের তৈরি করার জন্য যেটা মূল উপাদান দরকার সেটা হচ্ছে সিলিকন। সিলিকন হচ্ছে একটা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। আমরা এই নেচারে যা কিছু মেটেরিয়াল পাই সেগুলোকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি। কার উপর ভিত্তি করে? না, ওই তড়িৎ পরিবাহী তার উপর ভিত্তি করে। এখন যে মেটালগুলো যেমন লোহা, তামা, দস্তা, অ্যালুমিনিয়াম, এদের মধ্যে দিয়ে তড়িৎ খুব সহজে প্রবাহিত হতে পারে। এই জন্য এদেরকে আমরা বলি তড়িতের সুপরিবাহী বা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। আবার কিছু পদার্থ আছে যেমন এই পেনটা ফাইবারের বা প্লাস্টিকের বা কাঠ, এদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতেই পারে না, তো এদেরকে আমরা বলি ইনসুলেটর বা নন কন্ডাক্টর বলা হয় বা কুপরিবাহী বলা হয়। আরেক ধরনের পদার্থ আছে যারা না গুড কন্ডাক্টর না ইনসুলেটর, মাঝামাঝি, মানে খুব এদের মধ্যে খুব ধীরে বা খুব কম এরা তড়িৎ প্রবাহিত করতে পারে। এদেরকে আমরা বলি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। সিলিকন হচ্ছে সেরকম একটা সেমিকন্ডাক্টর। এবার সিলিকনকে কি করা হয়? না, সিলিকন আমরা সিলিকনের ক্রিস্টাল তৈরি করি। এখন সিলিকন তো নেচারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেখানে বালি দেখবেন সেখানেই সিলিকন, কারণ বালির মূল উপাদানই সিলিকন। বালির থেকে সিলিকনকে পৃথক করা হয় এবং তার ক্রিস্টাল তৈরি করা হয়। এবার এই যে পিওর যে সিলিকনের ক্রিস্টাল, তাকে এরকম খুব পাতলা পাতলা লেয়ারে কাটা হয়, মানে একটা খুব পাতলা পাতলা আমরা প্লেট কল্পনা করতে পারি। এবার ওই যে পাতলা একটা সিলিকনের পাতলা লেয়ারে সিলিকন অ্যাটমগুলো কিভাবে অ্যারেঞ্জ থাকে? না, সিলিকন অ্যাটমগুলো তারা একটা নেটওয়ার্ক বা জালের মতো অ্যারেঞ্জমেন্ট তৈরি করে। কিভাবে করে? না, আমি এখানে একটা দেখিয়েছি, দুটো দেখিয়েছি, আমার দুটোই দরকার এই ভোল্টিক সেল তৈরি করার জন্য। কিভাবে তৈরি করে? না, প্রত্যেকটা সিলিকন তার চারপাশে চারটে সিলিকনের সঙ্গে একটা করে বন্ধন তৈরি করে, রাইট? এইটাকে আমরা বলি সমযোজী বন্ধন। এটা কিভাবে তৈরি হয় জাস্ট একটা সিম্পল স্টোরির মাধ্যমে বলি। দেখুন, ধরা যাক আমার কাছে 1 টাকা আছে, রাইট? আর আপনার কাছেও 1 টাকা আছে। আমরা দুজনে মিলে বললাম ঠিক আছে 1 টাকার 2 টাকা দিয়ে আমরা একটা বিজনেস করব, কারণ বিজনেসটা রান করাতে 2 টাকাই দরকার। আমার কাছে 1 টাকাই আছে, আপনার কাছেও ওই ওই বিজনেস করার জন্য পুঁজি বলতে 1 টাকাই আছে, তাহলে 2 টাকা হলো। এবার বিজনেস শুরু হলো। এই যে বিজনেসটার উপর, অর্থাৎ এই 2 টাকার উপর আমাদের অধিকার সমান সমান, এবং এই 2 টাকাকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা কী হবে? আকর্ষণ বল তৈরি হবে, যেটাকে আমরা বলি বন্ধন। আমার কেমিস্ট্রি ভাষাতে এটা আমরা বলি সমযোজী বন্ধন। এখন এখানে এই সিলিকনের ক্ষেত্রে আমরা এই টাকার জায়গায় ইলেকট্রন বলবো। সিলিকনের ইলেকট্রন তো আছে 14টা, কিন্তু সিলিকনের এইরকম শেয়ার করার মতো, এই যে শেয়ারে বিজনেস বললাম, শেয়ার করার মতো ইলেকট্রন আছে 4টা। এগুলোকে আমরা বলি যোজ্যত কক্ষের ইলেকট্রন বা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন। যাই হোক, এই সিলিকনে এরকম 4টি ইলেকট্রন আছে। এমন প্রত্যেকটাই আমি এখানটা ফাঁকা রেখেছি এটা বোঝানোর জন্যে যে এই সিলিকনের 4টে এরকম শেয়ার করার মতো ইলেকট্রন আছে, 1টা 2টো 3টে আর 4টে। এবার এই সিলিকনও কী করবে? একটা করে ইলেকট্রনকে, যেমন আমি বললাম এই 1 টাকা দিবে, সেরকম এও 1 টাকা একটা ইলেকট্রন দিল, এও একটা ইলেকট্রন দিল, এও একটা ইলেকট্রন দিল, এও একটা ইলেকট্রন দিল, এই পাশাপাশি সিলিকনগুলো। এবং 4টে কী হলো? ইলেকট্রন জোড় তৈরি হলো। 4টে কি ইলেকট্রন পেয়ার তৈরি হলো, ইলেকট্রন জোড়। এবং এই ইলেকট্রন জোড় তৈরির মাধ্যমে এরা কি হয়? একটা বন্ধন দ্বারা যুক্ত থাকে। এটা আমরা বলি সমযোজী বন্ধন। এইটা হচ্ছে সমযোজী বন্ধন। এখন এই যে দুটো করে ইলেকট্রন দেখতে পাওয়া যাচ্ছে, এরা কিন্তু কেউ ফ্রি ইলেকট্রন নয়, এরা হচ্ছে পুরো
দুটো সিলিকন দ্বারা একদম বাঁধা বা কি বাউন্ডেড ইলেকট্রন, রাইট? এই হচ্ছে। এবার পুরোটা এইভাবেই আছে, এই প্রত্যেকটা সিলিকন এরকম চারটে পাশাপাশি চারটে সিলিকনের সঙ্গে একটা করে বন্ধন তৈরি করে আছে সেম ফ্যাশনে, এবং একটা জালের মতো অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছে এটাও আর এটাও। এখন শুধু সিলিকনের এইরকম দুটো লেয়ার নিলে হবে না। ফটোভোল্টিক সেলে কী করা হয়, এই দুটো সিলিকনের লেয়ারকে আমরা দুটো ডিফারেন্ট টাইপের সেমিকন্ডাক্টরে কনভার্ট করি। একটাকে বলা হয় এন টাইপ, এটাকে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হবে, এন টাইপ সেমিকন্ডাক্টরে কনভার্ট করা হবে, আর এটাকে পি টাইপে। এবার এন টাইপ, এন মানে নেগেটিভ টাইপ, এটা কিভাবে তৈরি করা হয় না, এখানে ডোপিং করা হয়, অন্য একটা এলিমেন্ট দিয়ে ডোপিং করা হয়। ডোপিং মানে এখানে আমরা সতর্কতার সাহায্যে খুব সূক্ষ্মভাবে আমরা অন্য একটা এলিমেন্ট এখানে আমরা ডোপ করব ফসফরাস, এন টাইপ তৈরি করার জন্য ফসফরাস। এই বাইরের থেকে ফসফরাস এখানে ইনজেক্ট করব, এমনভাবে ইনজেক্ট করব যে ফসফরাস এই পুরো ফ্রেমটার উপর কোনো রকম কিছু ডিস্টারবেন্স তৈরি করবে না। সে কী করবে, জাস্ট একটা সিলিকনকে সে রিপ্লেস করে দেবে। এবার এই ফসফরাস এসে ইনজেক্ট করলাম, এই ফসফরাসে এখানে সিলিকনকে রিপ্লেস করলো। এটা ডোপিং বা ওষুধীকরণ বলা হয়, মানে পুরোটা ছিল সিলিকন দিয়েই, সবাই সিলিকনে ছিল, কিন্তু মাঝখানে আমরা একটা ফসফরাসকে ঢুকিয়ে দিলাম, এটা হচ্ছে ডোপিং বা ফসফরাস হচ্ছে এখানে ওষুধি। এবার ফসফরাস ঢুকিয়ে দেওয়ার পর, ইনজেক্ট করে দেওয়ার পর কী হলো, কি এর কী চেঞ্জ হবে, অ্যারেঞ্জমেন্ট তো ফ্রেমটা তো সেম থাকবে, চেঞ্জ হবে এর ইলেকট্রনিক লেভেলে। ফসফরাসের কী আছে, 5টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন, অ্যাকচুয়ালি ফসফরাস আছে 15টা ইলেকট্রন, কিন্তু ফসফরাসের ওই যে বললাম শেয়ার করার মতো বাইরের কক্ষে ভ্যালেন্স সেলে 5টা ইলেকট্রন আছে। অর্থাৎ ফসফরাস চাইবে সে 5টা পার্টনার চাইবে, প্রত্যেকের সঙ্গে একটা করে ইলেকট্রন জোড় তৈরি করে। যেমন সিলিকন 4টে ইলেকট্রন দিয়ে 4টে ইলেকট্রন জোড় তৈরি করেছে পাশাপাশি 4টে সিলিকনের সঙ্গে, সেরকম ফসফরাস চাইবে 5টা। কিন্তু এর তো ফ্রেমটা এটাই আছে, ফ্রেমের তো কোনো চেঞ্জ হয়নি। তাহলে ফসফরাসের 5টা ইলেকট্রনের একটা ইলেকট্রন এই সিলিকনের সঙ্গে জোড় করলো, একটা এর সঙ্গে, একটা এর সঙ্গে, আর একটা এর সঙ্গে। তো এখনও ফসফরাসের একটা ইলেকট্রন কী আছে, এক্সট্রা রয়ে গেছে। তো সেই এক্সট্রা ইলেকট্রন তো কোথাও কারোর সঙ্গে শেয়ার করার মতো কোনো এখানে অ্যাটম নেই, তাহলে সেই এক্সট্রা ইলেকট্রনটা শুধুমাত্র ফসফরাসের আন্ডারে থাকবে। এটাকে আমরা কী বলি, ফ্রি, অনেকটা ফ্রি, পুরোপুরি ফ্রি ইলেকট্রন নয়, অনেকটা ফ্রি, কারণ শুধুমাত্র একজনের দ্বারা আকর্ষিত অবস্থা আছে এখানে, যেমন এই দুটো এই যে ইলেকট্রনগুলো দুজন দ্বারা আকর্ষিত, তো অনেকটা ফ্রি। যাই হোক, এই হচ্ছে এখানে ইলেকট্রন। এবার ধরা যাক এইখানে এই সিলিকন হয়ে গেল ফসফরাস দ্বারা রিপ্লেসড হতে পারে, তো আবার এখানে একটা ইলেকট্রন এক্সট্রা হয়ে গেল। এখানে যদি ফসফরাস রিপ্লেসড হয়ে যায়, সিলিকন যদি রিপ্লেসড হয়ে যায়, তাহলে এখানে একটা ইলেকট্রন হবে। অর্থাৎ এরকম যত আমরা ডোপিং করাবো, ফসফরাস ডোপ করব, তত ওই একটা করেই কী হবে, ওই লেয়ারে ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকবে। এবং এই জন্য একে আমরা বলছি এন টাইপ সেমিকন্ডাক্টর, অর্থাৎ এখানে নেগেটিভ টাইপ, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা বেশি, এই জন্য একে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। বেশ, এন টাইপ হয়ে গেল। এবার একে আমরা পি টাইপ করব। কীভাবে করব, এখানে আমরা ডোপ করব বোরন দিয়ে। বোরনের বাইরে কটা ইলেকট্রন আছে, 3টে। বোরনের ইলেকট্রন তো 5টা, কিন্তু ওই যে বললাম শেয়ারযোগ্য ইলেকট্রন হচ্ছে 3টে। তো সেম জিনিস, বোরন এখানে কী করবে, কোনো সিলিকনকে রিপ্লেস করলো। এখানে সিচুয়েশনটা একদম ফসফরাসের সিচুয়েশন থেকে একদম অপোজিট, উল্টোটা। কীরকম, বোরনের তো আছে 3টে ইলেকট্রন, এ কী করবে, এর সঙ্গে এই যে 3টে পাশাপাশি সিলিকনের সঙ্গে 3টে বন্ড তৈরি করে ফেললো, অর্থাৎ 3টে ইলেকট্রন জোড় তৈরি করে ফেললো। এই যে সিলিকন তো রেডি, এ তো তার ইলেকট্রন নিয়ে রেডি, কিন্তু বোরনের তো আর ইলেকট্রন নাই। বোরনের তো 3টে ইলেকট্রন, মানে তার বোরনের আছে 3টে ইলেকট্রন, আর চারপাশে 4জন পার্টনার হতো তার সঙ্গে শেয়ারে বিজনেস করার জন্য রেডি। তো 3জনের সঙ্গে করবে, আরেকজনের সঙ্গে করবে না। এবার এখানে তার মানে একটা কী হলো, এখানে একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হলো, এটাকে আমরা বলি হোল। এটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হলো, এটাকে আমরা বলছি হোল। এবার যত বোরন এখানে এসে সিলিকনকে রিপ্লেস করবে, প্রত্যেকটা বোরনের জন্য একটা করে ইলেকট্রন হোল তৈরি হবে। এবার ইলেকট্রন ঘাটতি, তার জন্য কি আমরা বলি পি টাইপ বা পজিটিভ টাইপ বা পি টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়, যেহেতু ইলেকট্রন ঘাটতিকে আমরা পজিটিভ ভাবি। এই হচ্ছে আমাদের দুটো সেমিকন্ডাক্টর তৈরি, এন টাইপ আর পি টাইপ। এবার আমরা কি করব না, ফটোভোল্টিক সেল তৈরি করার জন্য পি টাইপ সেমিকন্ডাক্টরের উপর, পি টাইপের উপর এন টাইপকে বসিয়ে দেব। ধরা যাক এইটা হচ্ছে এন টাইপ আর এইটা হচ্ছে পি টাইপ। একটু লক্ষ্য করে দেখতে পাবেন, আমি এখানে নিয়েছি খুব সচেতনভাবেই, যে এইটা হচ্ছে পাতলা আর এটা হচ্ছে মোটা। একটু পরে আসছি কেন এটা পাতলা নেওয়া হয়, এটা মোটা নেওয়া হয়।
তো এন টাইপ একটা পাতলা লেয়ার আর পি টাইপ তুলনামূলক একটা মোটা লেয়ার। এই পি এর উপর এন টাইপকে এরকম আমরা জাস্ট রেখে দেবো, বসিয়ে দেবো, সেই স্যান্ডউইচের মতো একটার উপরে আর একটা। এবার কী হবে, এর যে এদের মধ্যে জাংশন, মানে এই দিক থেকে দেখায়, এইটাকে বলা হয়, এই যে জাংশন, এটা পি এটা এন, এদের মধ্যে যে জাংশন এটাকে বলা হয় পিএন জাংশন। তো পিএন জাংশনে কী হবে, আমরা পিএন জাংশনে হয়ে গেলে দেখব সেখানে একটা ডিপ্লেশন জোন তৈরি হবে। সেটা কীভাবে হবে জাস্ট দেখাচ্ছি এখনই। ধরা যাক এটা হচ্ছে এন টাইপ, আর একটা হচ্ছে পি টাইপ। এন টাইপে কী আছে, ইলেকট্রন এক্সট্রা আছে, তার জন্য একে এন টাইপ বলা হয়। এখানে ইলেকট্রন কী আছে, এক্সট্রা ইলেকট্রন আছে। আর পি টাইপে কী আছে, এক্সট্রা হোল আছে। কী আছে, এক্সট্রা হোল, এরকম হোল আছে, এই জন্য একে পি টাইপ বলা হয়। এবার যখনই এদেরকে কাছাকাছি নিয়ে আসা হবে, এদেরকে যখন এই পি টাইপের উপরে এন টাইপকে, সবসময় মনে রাখবেন পি এর উপরে এন রাখবো, এনের উপরে পি নয়, পি এর উপরে এন। পি টাইপের উপর যখন এন টাইপকে আমরা বসিয়ে দেবো তখন কি হবে, তখন ওই ডিপ্লেশন জোন তৈরি হবে। কিভাবে হবে, দেখুন যখনই এই এন টাইপের সঙ্গে পি টাইপ টাচ করে দেওয়া হবে তখন এই যে এইটা বলা হয় পিএন জাংশন, যেটা আমি একটু আগে দুটো বই দিয়ে দেখাচ্ছিলাম। যখনই ওরা কাছাকাছি আসবে, এই যে ইলেকট্রন, এই এখানে এক্সট্রা ইলেকট্রন, এখানে এক্সট্রা হোল, কী হবে, এরা কিছু ইলেকট্রন এই হোলে এসে হোলের সঙ্গে কম্বাইন করে যাবে, হোলের সঙ্গে ঢুকে পড়বে। এবার এইখানে কি হলো, তাহলে এইখানে এই যে হোল, এই হোলের মধ্যে এখানে প্রত্যেকটা হোলের মধ্যে কি একটা করে ইলেকট্রন ঢুকে গেছে। এইটা জাংশনে, পিএন জাংশনে এই ঘটনাটা ঘটে, এই হোলের মধ্যে ইলেকট্রন ঢুকে গেছে। এবং এই জোনটাতে, এই যে আমি রেড দুটো লাইনের মাঝে জোনটা লিখেছি, এই জোনটাতে কি না ইলেকট্রন এক্সট্রা আছে না হোল এক্সট্রা আছে। এই দিকটাতে এন টাইপে কী ছিল, ইলেকট্রন এক্সট্রা, এদিকে হোল এক্সট্রা। স্টিল এখানে এন টাইপে ইলেকট্রন এক্সট্রা আছে, এখানে ইলেকট্রন এক্সট্রা আছে, এখানে হোল এক্সট্রা আছে, সবই ঠিক আছে। কিন্তু এই যে এদের মিডিলে যে পিএন জাংশন জোনটা তৈরি হয়েছে, এখানে না হোল এক্সট্রা আছে না ইলেকট্রন এক্সট্রা আছে, কারণ ইলেকট্রন হোল কী হয়েছে, কম্বাইন করে গেছে। মানে ব্যাপারটা এরকম, ধরা যাক এইটা একটা পাড়া আর এইটা পাড়া, এই পাড়াতে মানে বাড়ির থেকে লোকের সংখ্যা বেশি, মানে বাড়িতে যতগুলো বাড়ি আছে সেখানে তাদের যে যতজন রাখার ক্যাপাসিটি তার থেকে লোক সংখ্যা বেশি, তার মানে এমনি লোক ঘুরে বলছে, থাকার জায়গা নেই। আর এই পাড়াটাতে উল্টো হয়ে গেছে, কী হয়েছে যে এখানে বাড়ি প্রচুর ফাঁকা বাড়ি পড়ে আছে, লোক নেই, থাকার লোক নেই। তাহলে যখনই এরা এই জাংশনে আসলো, এরা যখন কন্ট্যাক্টে চলে আসলো, তখন কিছু লোক এই দিক থেকে এদিকে চলে গেলো, অর্থাৎ কিছু ইলেকট্রন এখানেই হলে গিয়ে ওই বাড়ি থেকে ঢুকে পড়লো। এবং এই জোনটাকে আমরা বলি ডিপ্লেশন জোন। এখন যখন এই দিক থেকে কিছু ইলেকট্রন এই দিকে চলে গেল, তো এই দিকটা স্লাইটলি কী হবে, আংশিক বা স্লাইটলি ধনাত্মক চার্জগ্রস্ত হয়ে যাবে, আর এইটা স্লাইটলি কী হবে, ঋণাত্মক আদানগ্রস্ত হয়ে যাবে। এবার এই ধনাত্মক আর ঋণাত্মক আদানগ্রস্ত হয়ে যাওয়ার ফলে কী হলো, একটা পোটেনশিয়াল ব্যারিয়ার বা বিভবের পার্থক্য তৈরি হলো। এটাই হচ্ছে ইলেকট্রন প্রবাহের যে মূল ড্রাইভিং ফোর্স। আমি যেটা প্রথমেই বলছিলাম, ইলেকট্রনকে একটা নির্দিষ্ট দিকে প্রবাহ করতে হবে, সেটা করার জন্যই এই পিএন জাংশন তৈরি করা। কারণ পিএন জাংশন হলে তবেই এই দুটো কী হবে, অপোজিট পোল বা অপোজিট চার্জের একটা রিজিয়ন তৈরি হচ্ছে এবং ভোল্টেজ ডিফারেন্স তৈরি। যেমন ব্যাটারিতে আমরা দেখেছি, একটা প্লাস মেরু থাকে, একটা মাইনাস মেরু থাকে, একটা ধনাত্মক বিভব, একটা ঋণাত্মক বিভব, যাই হোক প্লাস আর মাইনাস মেরু, এবং তাদেরকে কানেক্ট করে দিলে কী হয়, ইলেকট্রিসিটি জেনারেট হয়। তো এইখানে এই প্লাস থেকে মাইনাসের দিকে কী হয়, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এটাই হচ্ছে ড্রাইভিং ফোর্স, কিসের জন্য না ইলেকট্রনের প্রবাহের জন্য। এখন এই ইলেকট্রন কিন্তু এখানে কী হবে, এই দিক থেকে এখানে ফ্রিভাবে আর যেতে পারবে না, কারণ মাঝে ডিপ্লেশন জোন একটা ব্যারিয়ার তৈরি করেছে। এবার
আমাদের ব্যাপার হচ্ছে যে সূর্যালোক কী করবে। এবারে সূর্যালোক যখন ওর উপরে পড়বে, সূর্যের রেডিয়েশনের মধ্যে কী থাকে, ফোটন। আমরা সূর্যালোককে আলোক রশ্মিকে ফোটন বলি, কারণ তার মধ্যে এনার্জি আছে, তার এনার্জি ইকুয়েশান আছে E=H নিউ। যাই হোক, আমাদের আপাতত ওগুলো দরকার নেই। তো এখানে কি হয়, এই সূর্যরশ্মি কী হলো, এন টাইপের উপর পড়বে, কারণ এন টাইপ তো উপর আছে, দিয়ে তাকে পেনিট্রেট করে কোথায় চলে যাবে, ভেদ করে একদম ডিপ্লেশন জোনে চলে যাবে। ডিপ্লেশন জোনে গিয়ে কি করবে, ওই হোল আর ইলেকট্রনকে আলাদা করে দেবে। আমি যদি আলাদা করে একটু ডিপ্লেশন জোনটাকে দেখাই, এই দিকটা এনের প্রান্ত, এই দিকটা পি, এটা পিএন জাংশনটা। তো এখানে কি ছিল, ডিপ্লেশন জন্য হোল আর ইলেকট্রনের পেয়ার ছিল, মানে হোল আর ইলেকট্রন কম্বাইন করেছিল, এই যে হোলের ভিতরে ইলেকট্রন। এবারে এই সূর্য আলোকরশ্মি বা ফোটন এন টাইপের মধ্যে দিয়ে গিয়ে কোথায়, এখানে পৌঁছাবে, ডিপ্লেশন জোনে পৌঁছাবে ভেদ করে। এই ডিপ্লেশন জোনে পৌঁছানোর পরে কি করবে এরা, এর তো এনার্জি আছে ফোটনের, তার শক্তির কাজে লাগিয়ে এই হোল আর ইলেকট্রনকে সেপারেট করে দেবে, অর্থাৎ ইলেকট্রনকে ফ্রি করে দেবে। হোলের মধ্যে ইলেকট্রন বাঁধা ছিল, ওকে ফ্রি করে দিল। কী হবে, এখান থেকে এই হোল আর ইলেকট্রন বাইরে বেরিয়ে যাবে, হোলের থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে যাবে, যত হোল থেকে সব ইলেকট্রন কী হবে, বাইরে বেরিয়ে যাবে। এইটাকে বলা হয় ফোটোভোল্টিক ইফেক্ট বা ফোটো ইলেকট্রিক ইফেক্ট বলা হয়। ওই যে ফোটন এসে স্ট্রাইক করলো, মানে এইটা যদি খুব জোরে ধাক্কা দেওয়া তাহলে কী হবে, এটা খুলে যাবে। সিম্পল কথা, একে যে বলে টেনে রেখেছে তার থেকে বেশি ফোর্স প্রয়োগ করলে বেরিয়ে যাবে। এখানেও এই হোলের মধ্যে ইলেকট্রন যেরকম যে অ্যাট্রাকশানের ফোর্সে ছিল পুরো সিলিকন ক্রিস্টালে, তার থেকে বেশি ফোটনের এনার্জি হলে কী হবে, সে হোল থেকে বেরিয়ে যাবে ইলেকট্রন। এবারে কী হলো, হোল আর ইলেকট্রন ফ্রি হয়ে গেল। এবার যেহেতু এই দিকটা প্লাস রিজিয়ন হয়ে আছে, এটা মাইনাস হয়ে আছে, কী হবে, ইলেকট্রনগুলো কোন দিকে না, এই দিকে, এই ইলেকট্রনগুলো সব কোন দিকে, এটা উল্টা লিখে ফেলেছি, এটা না ঠিকই আছে, এইটা পি টাইপ, ঠিক আছে। তো এটা যেহেতু আংশিক স্লাইটলি প্লাস হয়েছে না মাইনাস হয়ে আছে, তো ইলেকট্রনগুলো কী হবে, সব ইলেকট্রনগুলো নাই এই দিকে চলে আসবে, কোন দিকে, এন টাইপের দিকে সব ইলেকট্রন মুভ করবে, আর এই হোলগুলো মুভ করবে কোন দিকে, পি টাইপের দিকে। এবার কি হলো না, এন টাইপের দিকে ইলেকট্রন সংখ্যা প্রচুর বেড়ে গেলো, ইলেকট্রন তো আগে ছিল, এখন ফ্রি ইলেকট্রন প্রচুর হয়ে গেছে, আর পি টাইপের দিকে হোল প্রচুর তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই দুটোর পিএন জাংশনের এই পিএন জাংশনের দুটো পাশে একটা হিউজ ইলেকট্রিক পোটেনশিয়ালের ডিফারেন্স তৈরি হয়ে গেছে। এবং এবার যদি আমরা কি করি না, এখানে এই দিকটা দেখাই, মানে এই সিচুয়েশন হচ্ছে, এখানে ইলেকট্রনগুলো এদিকে আসবে। এবার যদি আমরা কি করি, এখানে একটা তার দিয়ে এখানে একটা বাল্ব দিয়ে দিলাম, এটা জুড়ে দিই, দেখব বাল্বটা গ্লো করছে, বাল্বটা জ্বলে উঠেছে। কেন? কারণ এই রিজিয়নে তো এখন ইলেকট্রন প্রচুর হয়ে গেছে, ফ্রি ইলেকট্রন। এবার ফ্রি ইলেকট্রন তো হলে হবে না, তাকে তো ফ্লো করাতে হবে। তাও ফ্লো করানোর জন্য কী চাই, এই ইলেকট্রন সব কিছু রেডি, তাদের পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি সব কিছু রেডি। এবার এদিক জাস্ট তার দিয়ে জুড়ে দিলেই হয়, যেমন আমরা ওই ব্যাটারির দুটো প্রান্তের সঙ্গে দুটো তারকে জুড়ে একটা যদি বাল্বের সঙ্গে জুড়ে দিই কী হয়, আলো জ্বলে। তো সেই সার্কিটটা পূর্ণ করতে হবে। যখনই জুড়ে দেওয়া হলো কী হবে, ইলেকট্রন এই দিক থেকে এইদিকে মুভ করবে। আর আমরা জানি ইলেকট্রন এবং এই দিক থেকে এন টাইপ থেকে পি টাইপে এসে কী হবে, হোলের সঙ্গে কম্বাইন করে যাবে। আবার হোল থেকে আবার ইলেকট্রন বেরোবে, আবার সেই ইলেকট্রন এদিকে আসবে, আবার এরকম কী হয়, যতক্ষণ সূর্যালোক পড়বে এই পুরো প্রসেসটা ততক্ষণ ধরে চলতে থাকবে, কোনো ব্রেক ছাড়াই। এবার আমরা কি জানি, যেদিকে ইলেকট্রন ফ্লো করে তার উল্টো দিকে তড়িৎ প্রবাহ হয়, তাহলে তড়িৎ প্রবাহ হবে এই দিক থেকে এই দিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহ হবে পি এর থেকে এনের দিকে, আর ইলেকট্রন প্রবাহ হবে এনের থেকে পি এর দিকে, রাইট? তো এইভাবে এইভাবে কী হয়, একটা ফোটোভোল্টিক সেল তৈরি হয়, এবং ফোটোভোল্টিক সেল এইভাবে কাজ করে। এই পিএন জাংশন তৈরির মাধ্যমে ফোটোভোল্টিক সেল কাজ করে। এবার আমরা প্রথমেই বলেছিলাম যে এই এন টাইপকে কী করব, পাতলা নেব, আর পি টাইপকে নেব একটু মোটা। এখন কেন নেওয়া হবে, কারণ এখানেই দেখাই আমি, দেখুন এইখানে অ্যাকচুয়ালি কী হবে, এখান থেকে এই এন টাইপকে ওপরে রাখা হয়, পি টাইপকে নিচে রাখা হয়, রাইট? এবার সূর্যালোক পড়ছে এখানে এন টাইপের উপর, যদি এইটা যদি খুব মোটা হতো, মানে যদি এইরকম হতো, এনটা যদি এইটা মোটা হতো, তাহলে কী হয়, একে পেনিট্রেট করে ওই
আলোক রশ্মি কোথায় ডিপ্লেশন জোনে যেতে পারতো না, কারণ এই ডিপ্লেশন জোনে না গেলে তো আর হোল হোল ইলেকট্রন পেয়ারটা পাচ্ছে না, তা ওখানে গিয়ে ওকে স্ট্রাইক করতে হবে, তাহলে এখানে পেনিট্রেট করে যেতে হবে। তার জন্য একে কী করা হয়, পাতলা নেওয়া হয়, এন টাইপকে পাতলা নেওয়া হয়, আর পি টাইপকে একটু মোটা নেওয়া হয়, মোটা লেয়ার নেওয়া হয় একটা। এবার ব্যাপার হচ্ছে এই যে ইলেকট্রনকে আমরা এখান থেকে সার্কিট দিয়ে জুড়েছি, প্রবাহ করব, তো এখানে যে ইলেকট্রন যত এই এন টাইপের উপর যত এই ডিপ্লেশন জোন থেকে এন টাইপে এসে জমা হচ্ছে, সেই ইলেকট্রনগুলোকে তো আমাকে কালেক্ট করতে হবে। কালেক্টর কী হবে, তুই কালেক্ট করে এখানে এই অবধি নিয়ে আসবে কে? তার জন্য কি করা, এখানে কতকগুলো সেই সরু সরু মেটালের কি করা হয়, মেটালের পাত বা মেটালের সরু সরু তারের মতো এখানে লাগিয়ে দেওয়া হয়, এবং এইগুলো সবগুলো একটা মোটা মেটালের পাত দিয়ে কানেক্ট করা থাকে। এই একটা সরু সরু মেটালের প্লেটকে বা মেটালের যে তারের মতো এগুলোকে আমরা বলি ফিঙ্গার, আর এইটাকে বলে বাসবার। এরা কী করবে, এই যত ফ্রি ইলেকট্রন এই দিক থেকে এই সূর্যালোকের পড়লে এখানে যে হোল পেয়ার থেকে ইলেকট্রন বেরিয়ে আসছে, ইলেকট্রন এখানে চলে আসছে, সেই ইলেকট্রনগুলোকে এরা কী করবে, কালেক্ট করে বাসবারে নিয়ে যাবে, এখান থেকেও সার্কিটটা পূর্ণ করবে। এখন একটা প্রশ্ন হতে পারে যে এখানে আমরা এরকম ফিঙ্গার দেবো কেন, একটা যদি আমরা মেটাল প্লেট দিয়ে দিই তাহলে তো আরও বেশি ভালোভাবে ওরা ইলেকট্রনগুলোকে কালেক্ট করতে পারবে। এখানে প্লেট দিলে একটা সমস্যা আছে, কী সমস্যা, যদি এর উপরে একটা মেটালের প্লেট দিয়ে দিই, পড়বে তো এখানে সূর্যালোক, ও তো এখানে পেনিট্রেট করে এই ডিপ্লেশন জোন অবধি যেতেই পারবে না, তো ইলেকট্রিসিটি জেনারেটরটাই বন্ধ হয়ে যাবে হয়তো। তার জন্য কী করা হয়, এরকম ফিঙ্গার ইউজ করা হয়, যাতে করে ও সেই রকম কোনো অবস্ট্রাকশন তৈরি করতে না পারে। তাহলে আমাদের এই তো মোটামুটি পুরো ভোল্টিক সেলের কনস্ট্রাকশন হয়ে গেল। এবার একটা ভোল্টিক সেল, ফটোভোল্টিক সেল 0.5 ভোল্ট, একটা ভোল্টিক সেল 0.5 ভোল্টেজ তৈরি করতে পারে। আপনারা দেখবেন যে প্যানেলে আছে, যে আমরা সোলার প্যানেলগুলো দেখি, একটা বড় বড় প্যানেলগুলো, তো সেখানে কিন্তু একটা ভোল্টিক সেল নাই, ওখানে দেখবেন এরকম ছোটো ছোটো অংশ আছে, যেগুলো পর পর জোড়া আছে, সিরিজে জোড়া আছে, এইরকম পর জোড়া আছে, দিয়ে একটা পুরা সোলার প্যানেল বা মডিউল তৈরি করা হয়েছে। এখানে কি করা হয়েছে, কারণ 0.5 ভোল্টেজে কোনো কাজ হবে না, একটা ব্যাটারি 12 ভোল্টের হয় যে মোটামুটি যে ব্যাটারিগুলো, তো 0.5 ভোল্টে কোনো কাজ, সেরকম কোনো কাজ হবে না। তার জন্য কি করা হয়, ভোল্টেজ বাড়ানোর জন্য এই অনেকগুলো এরকম ভোল্টিক সেলকে সিরিজে পর সিরিজে জোড়া থাকে। যত সিরিজে জোড়া হবে, যতগুলোকে জোড়া হবে, কী হবে, ওই ভোল্টেজ তত অ্যাড হয়ে যাবে। যদি 10টা জুড়ে দিই, 10টাকে জুড়ে দিলে 10 × 0.5 মানে 5 ভোল্ট আমাদের ভোল্টেজ তৈরি করলো। এবার যদি 100 জুড়ে দিই তাহলে 5 ভোল্ট তৈরি করবে, 100 জুড়ে 50 ভোল্ট তৈরি করবে, এরকম আর কি। যেমন যতগুলো আমাদের যেমন প্রয়োজন, সেই রকম যেমন ভোল্টেজ প্রয়োজন, সেরকম আমরা ততগুলো এই ভোল্টিক সেলকে সিরিজে জুড়ে আমরা সেই সোলার মডিউল তৈরি করতে পারি। এবার সোলার মডিউল তৈরি হয়ে গেল। এবার এই যে সেমিকন্ডাক্টরের যে বললাম দুটো পি আর এন লেয়ার, তাদের জাংশন, সেটা মানে এটা আমি মনে হতে পারে যে খুব মোটা লেয়ার, খুবই পাতলা, তো এরা এবং এইগুলো সামান্য আঘাত পেলে কী হয়, ভেঙে যায়, না ভেঙে গেলে তো কোনো কাজের নয়। তাহলে যাতে না ভেঙে যায় তার জন্য একটা ব্যবস্থা করতে হয়। প্রথমত কি করা হয় না, ওখানে ভেঙে যাওয়ার ব্যাপারটা পরে আসছি। এই যে উপরে এন লেয়ারটা আছে, এর উপরে কি করা হয়, একটা তো ফটো যাতে এই যে অ্যান্টি রিফ্লেক্টার কোটিং দেওয়া থাকে, কারণ আলো রশ্মিকে এসে এখানে পেনিট্রেট করে এখানে ভিতরে ঢুকতে হবে, তবে কাজ হবে। যদি এখানে কী হয়, রিফ্লেক্ট করে চলে যায়, সিলিকন নিজেই খুব চকচকে, আর যত বেশি চকচকে গ্লো করে নিজেই তত খুব চকচকে হলে কী হয়, তত ওই কী করে লাইটকে তারা রিফ্লেক্ট করে দেয়। তো এখানে লাইট না পৌঁছে আগে রিফ্লেক্ট হয়ে চলে যায়, তাহলে তো কাজ কিছু হলো না। তার জন্য এই লেয়ারের উপরে একটা অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং দেওয়া হয়, যাতে করে আলোক রশ্মি খুব একটা রিফ্লেক্ট করে যেতে না পারে, ও পেনিট্রেট করে যেন পিএন জাংশনে যায়। বেশ, এবার তার উপরে কী করা হয়, তাহলে একটা এই কোটিং দেওয়া হয়ে গেল, এরপর একটা গ্লাস দেওয়া হয়, কাঁচের একটা আস্তরণ দেওয়া হয়, যাতে উপরের সব আঘাত থেকে কোনো মানে মোটামুটি আঘাত থেকে রক্ষা পেতে পারে। পুরো গ্লাস দিয়ে উপরে একটা গ্লাস থেকে কাঁচ থাকে, এবং তাকে চারদিক দিয়ে একটা মেটালের ফ্রেম দিয়ে জুড়ে দেওয়া হয়, মানে টাইট করে দেওয়া হয়, তো ওটা একটা স্টেবিলিটি পায়। এবার বাকি আপনারা দেখেছেন সোলার মডিউল কেমনভাবে বানানো হয়, কেমনভাবে বাড়িতে ইনস্টল করা হয়, আপনারা দেখেছেন, মডিউল দেখেছেন, ভালো করে লক্ষ্য করলে দেখবেন এরকম পরপর অনেকগুলো ছোটো অংশ আছে, এগুলো আমরা একটা ফটোভোল্টিক সেল বলি। তো এইভাবে কী হয়, ফটোভোল্টিক সেল কাজ করে। আচ্ছা, আরেকটা জিনিস বলা হলো না, সেটা হচ্ছে যে
এই যে দেখবেন কোনো প্লেট ওই ব্ল্যাক কালার হয় আর কোনো প্লেটগুলো হয় ব্লু কালারের। এই বেসিক্যালি তফাৎ কী? এই কার্যনীতিতে কোনো তফাৎ নেই। তফাৎ হচ্ছে যে যেগুলো ব্ল্যাক কালারের যেগুলো আমরা দেখি সেগুলো হচ্ছে মনোক্রিস্টালাইন সিলিকন, আর যেগুলো ব্লু কালারের দেখি সেগুলো হচ্ছে পলিক্রিস্টালাইন সিলিকন। এখন মনোক্রিস্টালাইন সিলিকন কি? মনো মানে এক, মানে সিলিকনের একটা ক্রিস্টালের একটা সিঙ্গেল লেয়ার, এই যে পুরো এই যে যদি যে এন লেয়ার বা পি লেয়ার বলছি, এইটা হচ্ছে একটা ক্রিস্টালের থিন লেয়ার, একটাই লেয়ার, একটাই, মানে এই সিলিকন পরপর যেমন নেটওয়ার্ক আমি দেখাচ্ছিলাম ওইরকম থাকবে, কোনো ব্রেক থাকবে না, কোথাও কোনো ব্রেক নাই, কন্টিনিউয়াসলি ওরকম চলতে থাকবে পুরো লেয়ারটা জুড়ে, একটাই সিঙ্গেল, এই জন্য বলা হয় মনোক্রিস্টালাইন। আর পলিক্রিস্টালাইন কীরকম? পলিক্রিস্টালাইন মানে যদি ওইরকম ক্রিস্টালাইন, মানে ওইরকম ক্রিস্টালাইন বা এই নেটওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের অনেকগুলো লেয়ার একটু ডিজঅর্ডারলি যদি তার অ্যারেঞ্জ থাকে, মানে একটা লেয়ার, তার পাশে একটা লেয়ার, তার পাশে একটা লেয়ার, তার উপর একটা লেয়ার, এরকম যদি থাকে, তখন তাকে আমরা কী বলবো পলিক্রিস্টালাইন লেয়ার, পলিক্রিস্টালাইন সিলিকন। এখন দুটোর মধ্যে বেসিক্যালি তফাৎ হচ্ছে এদের এফিসিয়েন্সিতে। মনোক্রিস্টালাইন যে সোলার প্যানেল সেটা বানাতে অনেক খরচ বেশি, কারণ মনোক্রিস্টালাইন সিলিকন তৈরি করা বেশ খরচ সাপেক্ষ, কিন্তু তার এফিসিয়েন্সি অনেক বেশি। আর পলিক্রিস্টালাইন এই যে সিলিকন লেয়ার বানানো তুলনামূলক সহজ, কম খরচের, কিন্তু এর এফিসিয়েন্সি একটু কম। আবার আপনারা দেখবেন যে ক্যালকুলেটারে যে এখন তো ক্যালকুলেটার ব্যাটারি দরকার না, একটা ছোট সোলার প্যানেল ছোট্ট থাকে, সেটা দেখবেন অনেক সময় ব্রাউন কালার দেখতে পাবেন। সেটা কি না, সেটা সিলিকনের ক্রিস্টালাইন কন্ডিশনে নয়, সেটা হচ্ছে অ্যামরফাস আছে। তো অ্যামরফাস বলতে সেখানে ওই যে সিলিকনের অ্যাটমগুলো কোনো নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে নেই। এখন ক্রিস্টালাইন আর অ্যামরফাসের মধ্যে বেসিক ডিফারেন্স কেমন, যদি একটু জাস্ট এমনি একটু গল্পের আকারে বলি, তাহলে কীরকম, ধরুন একটা রুমে অনেকজন বসে আছে, তারা যদি একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে বসে থাকে, একটা নির্দিষ্ট প্রত্যেকের ধরুন না, মানে চেয়ার দেওয়া আছে আর তাদের নাম দেওয়া আছে যে এই চেয়ারে অমুক জন বসবে, এই চেয়ারে তসুক জন বসবে, এরকম সব দেওয়া আছে, তাহলে একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে, সেটা হচ্ছে ক্রিস্টালাইন, রাইট, একটা অর্গানাইজড ওয়েতে। আর যদি ডিজঅর্ডারলি থাকে, যে এখানে এই কোণায় একজন, ওই কোণায় একজন, এখানে একজন, মানে কোনো রকম নির্দিষ্টভাবে নেই, তো সেটা আমরা বলি অ্যামরফাস বা ডিজঅর্ডার অবস্থায় বলা হয়। তো ওই সোলার ওই যে ক্যালকুলেটারে কী থাকে, ওখানে সিলিকন থাকে অ্যামরফাস অবস্থাতে, তো তার এফিসিয়েন্সি একদমই কম, খুবই কম, ওই সোলার ক্যালকুলেটার এইসব ক্ষেত্রেই ও কাজ করে। যাই হোক, এইভাবে আমরা পুরো সোলার প্যানেল তৈরি করি, এবং এইভাবে সোলার এনার্জিকে সোলার প্যানেল কী করে, ইলেকট্রিসিটিতে কনভার্ট করে। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার পরিচিতদের কাছে যতটা সম্ভব এই ভিডিওটা পৌঁছে দিন। থ্যাংক ইউ।